Welcome to Adhikari Education and Technology. Please keep social distance, stay home, stay safe. আজকের ভিডিও শুরু করার আগে অধিকারী এডুকেশন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আজকের ভিডিও। শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে বিগত বছরের ক্লাস 11-এর বেসিক মেকানিক্যাল থিওরির সলিউশনের আলোচনার তৃতীয় পর্ব। তো এর আগের অর্থাৎ দ্বিতীয় পর্বে যেটা আলোচনা করা হয়েছে তার মধ্যে কোশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবার হয়তো কোনো কারণে 5B একটা পার্ট বাদ করে গেছে, সেটা হচ্ছে 5B গেল কোথায়, ক্রস বেল্ট ড্রাইভের উপর যে একটা কোশ্চেন আছে সেটা বাদ পড়েছে, সেখানটা আমরা চলে যাই। ক্রস বেল্ট ড্রাইভটা ছবিটা এখানে আছে, কোথায় দেখি, ক্রস বেল্ট ড্রাইভ। অ্যাকচুয়ালি ক্রস বেল্ট ড্রাইভ আর বেল্ট ড্রাইভের মধ্যে বেশি একটা পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভে যেমন ড্রাইভার পুলি আর ফলোয়ার পুলি একই দিকে ঘুরে, কিন্তু ক্রস বেল্ট ড্রাইভের ক্ষেত্রে ড্রাইভার পুলি যেদিকে ঘুরবে, ড্রিভিন বা ফলোয়ার পুলি তার উল্টো দিকে ঘুরবে, বাকি সব ঠিকই আছে। এইটুকুই, এই হচ্ছে। এবার এক্ষেত্রেও টাইট সাইড স্ল্যাক সাইড থাকবে, ড্রাইভার পুলি ড্রিভেন পুলি থাকবে, এগুলো তো জানায়। তাহলে এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কী আছে দেখে নেই। পরের কোশ্চেন যেটা আছে, পরে হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ এতে বলা আছে ইয়ং মডুলাস ব্যাখ্যা করো। তো ইয়ং মডুলাস ব্যাখ্যা করতে গেলে আমরা এখানে প্রশ্নের উত্তরটা লেখা আছে, এখানে চলে যাই। 7A, হ্যাঁ, ইয়ং মডুলাস জানতে গেলে বা ইয়ং মডুলাসের সংজ্ঞা দিতে গেলে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে যাইতে হবে হুকস ল। এবার হুকস লতে কী বলা আছে? হুকস লতে বলা আছে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি এই দুটো সমানুপাতিক হয় ইলাস্টিক কন্ডিশনে। এবার এই জায়গার থেকে যদি আমরা এই সমানুপাতিক অর্থাৎ ভ্যারাইসের সিম্বলটাকে উঠিয়ে দিলে সেখানে একটা ইজিক্যাল টু আসবে এবং একটা কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ওয়াই। হ্যাঁ, আর তাহলে আমরা পাচ্ছি কি অনুদৈর্ঘ্য পীড়ন সমান এই ইয়ং মডুলাস ওয়াই ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার যদি আমরা এখান থেকে শুধু ইয়ং মডুলাসটা বের করতে চাই, তাহলে ওয়াই ইজিক্যাল টু হবে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ এক কথায় যদি আমরা এই ভাষায় চলে যাই, ভাষায় চলে গেলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে ইয়ং মডুলাস। এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটায় কী বলা আছে দেখে নেই। পরের প্রশ্নে খুব সম্ভবত একটা ম্যাথমেটিক্স আছে। পরের প্রশ্নটা এখানে বলে দেওয়া আছে, ছবিতে একটা কোপার দণ্ডের ছবি দেওয়া আছে, সেখানে 30 কিলোনিউটন টান প্রয়োগ করা হচ্ছে। এবার কোপার দণ্ডটার ছবিতে বিভিন্ন জায়গায় মানে 3টা পার্ট করা আছে, 3টা পার্টে 3 রকম দৈর্ঘ্য দেওয়া আছে, 3 রকম ডায়ামিটার দেওয়া আছে। প্রথম পার্টে দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার আর ডায়ামিটারটা দেওয়া আছে 40 মিলিমিটার। এবার দ্বিতীয় পার্টে দেওয়া আছে ডায়ামিটার 50 মিলিমিটার, লেন্থ 2 মিটার। তৃতীয় পার্টে দেওয়া আছে ডায়ামিটার 30 মিলিমিটার, লেন্থ 1 মিটার। এবার এটার সমাধান করতে গেলে আমাদের প্রথমে একটা ফর্মুলায় যেতে হবে। তো এখানে আমরা যে ফর্মুলাটায় যাব, এখানে যেহেতু দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য বলতে এই যে
30 কিলোনিউটন লোড দেওয়া হলো বা বল প্রয়োগ করা হলো, এই বল প্রয়োগ করার ফলে এই কোপার দণ্ডটা টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত ঘটবে। এবার এইখানে আমরা করব কি, এই যে একটা ফর্মুলা আছে দৈর্ঘ্য বৃদ্ধি বা ডেল্টা এল ইজিক্যাল টু পিএল বাই এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট আমরা করবো কি পার্ট পার্ট করে। এইখানে আমরা প্রথম ক্ষেত্রে ডায়ামিটারটাকে D1, লেন্থটাকে L1। এবার দ্বিতীয় ক্ষেত্রে D2, L2, তৃতীয় ক্ষেত্রে D3, L3 ধরে টোটাল লেন্থ আমরা বের করবো একবারে। এবার সেইখানটা যাই কী করে সেটা করা যায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7B। এবার কোশ্চেন নাম্বার 7Bতে যাওয়া গেল। এবার এখানে যেটা করা হয়ে গেছে, এখানে 30 কিলোনিউটন টান আছে, টোটালটাকে 3টা পার্টে ভাগ করে দেওয়া হলো, L1, L2, L3, D1, D2, D3। এবার আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তার আগে আমাদের করতে হবে কি, ইউনিট কনভার্সনে যেতে হবে। যেমন লেন্থ যেগুলো আছে সবগুলো লিনিয়ার যে ইউনিট আসে সবগুলোকে একই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। তো তার আগে আমাদের এই যে কোপারের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে ইসি, কত দেওয়া আছে 100 GPa, এটাকে নিয়ে আসতে হবে নিউটন পার স্কোয়ার মিলিমিটারে নিয়ে আসতে হবে। তো এটাকে যদি আমরা নিউটন পার স্কোয়ার মিলিমিটারে নিয়ে আসি তাহলে কত দাঁড়াচ্ছে, এটাকে নিউটন পার স্কোয়ার মিলিমিটারে যদি নিয়ে আসি, তার আগে আমাদের এটাকে নিয়ে আসতে হচ্ছে জিপিএকে আমরা এমপিএতে কনভার্ট করলাম 1000 দিয়ে গুণ করলে সেটা এমপিএ হচ্ছে। এবার এমপিএ মানেই হচ্ছে নিউটন পার স্কোয়ার মিলিমিটার। এবার আমরা পার্ট পার্ট করে ক্যালকুলেশনগুলো বের করব। তার আগে প্রথমটা শুধু আলোচনা করে তাহলে হয়ে যাচ্ছে। যেমন প্রথম পার্টের ডায়ামিটার দেওয়া আছে D1 = 40 মিলিমিটার। এবার এখানে এই ডায়ামিটারটি দিয়ে আমাদের কাজ হবে না, এখানে আমাদের বের করতে হবে ওই ডায়ামিটারে সেটা ক্রস সেকশনাল এরিয়া কত দাঁড়াচ্ছে। এবার এখানে আমরা এই ক্রস সেকশনাল এরিয়ার ক্যালকুলেশনটা করব π/4d² ফর্মুলা দিয়ে। তো π/4d² ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করার পর D1 ডায়ামিটার নিয়ে যেটা ক্যালকুলেট করা হলো A1 এরিয়া অফ ক্রস সেকশন, এখানে দাঁড়ালো, ক্যালকুলেট করে আমরা পেলাম এই 1256.64 স্কোয়ার মিলিমিটার A1। আর এইখানে আমরা L1টা পাচ্ছি 1 মিটার = 1000 মিলিমিটার। অনুরূপে সবগুলো এখানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করা হলো। ক্যালকুলেট করে এখানে আমরা যেটা পেলাম, এই এরিয়া 2 পেলাম 1963.50 স্কোয়ার মিলিমিটার। লেন্থ L2 পেলাম 2 মিটার = 2000 মিলিমিটার। এবার D3টাকেও A3তে কনভার্ট করে যেটা পেলাম 706.86 স্কোয়ার মিলিমিটার। এখানে L3 = পেলাম 1 মিটার = 1000 মিলিমিটার। এবার ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো DL = PL/A। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি, যদি আমরা 3টা পার্টের 3 রকম দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিই, প্রথম পার্টের দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিলাম এটায় DL1, দ্বিতীয় পার্টে DL2, তৃতীয় পার্টে DL3। তাহলে DL1 = এখানে আমরা পেলাম PL1/A1E। অ্যাকচুয়ালি পি আর ইটা সব ক্ষেত্রে একই হবে। এবার এটাকে ক্যালকুলেট করে আমরা পেলাম DL1 পেলাম 0.2387 স্কোয়ার মিলিমিটার। এবার অনুরূপে DL2 আমরা পেলাম PL2/A2E। এটাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাচ্ছে এটা পেলাম 0.3056 মিলিমিটার। একইভাবে
আমরা DL3 ক্যালকুলেট করে পেলাম 0.4244 মিলিমিটার। এবার একসঙ্গে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা বের করি তাহলে তিনটা পার্টের দৈর্ঘ্য বৃদ্ধি কতটা ঘটলো সেটাকে যোগ করতে হবে। সেটাকে যোগ করে আমরা পাচ্ছি টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি DL DL1 প্লাস DL2 প্লাস DL3। এটাকে টোটাল ক্যালকুলেট করে এই তিনটে এক এক দুই এই তিনটেকে ক্যালকুলেট করে এখানে অ্যাকচুয়ালি আমরা পেলাম 0.9687 মিলিমিটার। এটাকে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা এখানে এই কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। এবার 7B চলে গেল। এরপরে কোশ্চেন 8 কি আছে, এরপরে কোশ্চেন 8 এতে বলা আছে বিভিন্ন প্রকার বিমের নাম লিখতে হবে, বিম কয় প্রকার। এবার তার সঙ্গে এখানে বিতে আরেকটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেওয়া আছে। তো বিতে কোশ্চেনটা দেওয়া আছে 1 নাম্বার, বিমের মাঝখানে যদি একটা কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে সেই বিমের SFBM ডায়াগ্রামটা কীরকম হবে। এটা কি বলা আছে, এটা গেল SFBM সিম্পলি সাপোর্টেড বিমের কথা বলা হয়েছে। এবার 2 নম্বর বলা আছে যদি লোডটা পয়েন্ট লোড না হয় UDL হয়, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে সেক্ষেত্রে SFBM ডায়াগ্রামটা কী হবে। তো এটার উত্তর আলোচনায় আমরা চলে যাই। 8A কোথায় গেল, 8A আমরা পেয়ে গেছি। তো 8এতে এইখানে বলে দেওয়া আছে প্রথমে আমাদের জানতে হয় বিম বলতে কি বোঝায়। তো বিম বলতে যেটা আমরা বুঝি, বিম হলো একটা অনুভূমিক কাঠামো যার একদিকে বা উভয় দিকে সাপোর্ট থাকতে পারে বা কোনো কিছুর উপর দাঁড়িয়ে থাকবে। এবার বিভিন্ন প্রকার বিমের মধ্যে যেমন আমরা পাচ্ছি প্রথমে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড বিম, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। এখানে সবগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে কোনটা কী বিম হয়ে গেল। এবার আমরা চলে যাই, এই প্রশ্নটা যদিও এখানেও লেখা আছে তার আগে এই যে কোনো সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে যদি একটা কনসেন্ট্রেটেড লোড ডব্লু থাকে তাহলে তার এই SFBM ডায়াগ্রামটা কি হবে। তো এটার SFBM ডায়াগ্রাম আঁকতে গেলে যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে প্রথমে আমাদের এখানটায় বের করতে হবে সাপোর্ট রিয়াকশান। এবার এখানে এই সাপোর্ট রিয়াকশানটা যেহেতু লোডটা মাঝখানে আসে, তাহলে সাপোর্ট রিয়াকশান আর কিছুই হবে না, ক্যালকুলেট করলে করা যায়। তো সাপোর্ট রিয়াকশান যেটা হবে, এই যেহেতু টোটাল লোডটা মাঝখানে পড়তেছে W/2, ঠিক আছে, মাঝখানে যদি পড়ে তাহলে এদিকে টোটাল লেন্থটা যদি আমরা L ধরি তাহলে এদিকে L/2 এদিকে L/2 হয়ে যাচ্ছে। এবার সি বিন্দু যদি লোডটা পড়ে তাহলে AC লেন্থটা হচ্ছে L/2 আর BC লেন্থটা হচ্ছে L/2। এবার যদি এই লোডটা ঠিক মাঝখানে না হয়ে অন্য কোথাও হয় তাহলে সেটা ক্যালকুলেট করতেই হবে, আর মাঝখানে হলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল। তাহলে আমাদের সাপোর্ট রিয়াকশান বের করে যদি ওইখানে দেখিয়ে দেওয়া আছে। এবার আমরা সাপোর্ট রিয়াকশান যেহেতু বের করা আছে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ম্যাথামেটিক্যালি শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। তো প্রথমে আমরা শিয়ার ফোর্সটা বের করে নেব। তো শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট বের করার আগে এটার সাইন কনভেনশনটা জানতে হবে। এবার সাইন কনভেনশন বের করার আগে আমাদের জানতে হবে আমরা হিসাবটা ক্যালকুলেশনটা শুরু করব কোন দিক থেকে, সেকশনের ডান দিক থেকে না বাঁ দিক থেকে।
যদি আমরা সেকশনের ডান দিক থেকে শুরু করি তাহলে শিয়ার ফোর্সের ক্ষেত্রে আপওয়ার্ড লোড নেগেটিভ, ডাউনওয়ার্ড লোড পজিটিভ। তো এখানে আমরা প্রথমে পাচ্ছি বি পয়েন্টে যেটা লোড দেওয়া আছে সাপোর্ট রিয়াকশান W/2, সেটা যেহেতু উপরের দিকে কাজ করছে ওই জন্য নেগেটিভ হলো। এবার এই সি বিন্দুর ডান দিক পর্যন্ত, একটু ছবিটাকে বড় করে নিই, এই যে সি বিন্দুর ডান দিক পর্যন্ত যেটা আমরা লোড পাচ্ছি -W/2 পাবো। এবার যখনই আমরা সি বিন্দুটা অতিক্রম করে ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার চেষ্টা করব তখন ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন লোডটা হবে W - W/2, তখন সেটা হয়ে যাচ্ছে +W/2। এবার এই +W/2 সিতে গণ্ডগোল, এই +W/2 এই সি পয়েন্টের বাঁ দিকে, সি পয়েন্টটা যখন আমরা বাঁ দিকে যাব তখন সেটা প্লাস, এই যে W মানে W/2, W/2 আসলো। এবার আপ টু এ বিন্দু পর্যন্ত এই W/2 নিয়েই চলতে হবে। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি শিয়ার ফোর্স দুটোই হচ্ছে দুরকম সিম্বল আছে, একটা হচ্ছে নেগেটিভ, দুইটা নেগেটিভ সিম্বল আর দুটো হচ্ছে পজিটিভ সিম্বল। এবার এখানে কথা হচ্ছে আমরা তাহলে যেটা রিফারেন্স লাইন আমরা নেব, রিফারেন্স লাইনের উপরে নিচে জায়গা রাখতে হবে। এবার যেহেতু এই নেগেটিভ যেটা শিয়ার ফোর্স আছে সেটাকে রিফারেন্স লাইনের নিচের থেকে কার্ভটা আঁকতে হবে, এই লেখচিত্রটা আঁকতে হবে। এখানে লেখচিত্র অবশ্যই স্ট্রেট লাইন হবে। এবার ঠিক উপরে যেটা যাচ্ছে, এবার যেটা পজিটিভ, এই যেমন এখানে আছে W/2 যেটা আছে এটা হচ্ছে পজিটিভ, যেহেতু পজিটিভ শিয়ার ফোর্স এই জন্য এটা রিফারেন্স লাইনের উপরে নেব। এবার এই দিক দিয়ে আমরা চলে যাই, এই যে এটা হচ্ছে রিফারেন্স লাইন, এই যে রিফারেন্স লাইনের উপর আমরা করলাম কি, এই যে বি পয়েন্ট থেকে সি পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে প্রজেকশন লাইন টানলাম। এবার প্রথমে এই যে লোডটা দেখানো হয়েছে -W/2, এটা এই বি থেকে সি পর্যন্ত চলে গেল। এবার যখন এই সি এর ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার উপক্রম করলো তখনই এটা +W/2 হয়ে গেল। এই যে রিফারেন্স লাইনের থেকে এই যে উপরে চলে গেল, এই যে +W/2 এই পয়েন্টটা হলো। এবার আমাদের এখানে এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা হয়ে গেল, এটা একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা আলোচনা করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে। এবার বেন্ডিং মোমেন্টের আমাদের সাইন কনভেনশন জানতে হবে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করার আগে। তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করার আগে যেটা সাইন কনভেনশন যেটা দাঁড়াচ্ছে, এখানে বেন্ডিং মোমেন্ট পজিটিভ নেগেটিভ দুরকম হয়। তো যেটা ক্লকওয়াইজ যদি কোনো বেন্ডিং মোমেন্ট হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্টটাকে আমরা পজিটিভ ধরবো। তাহলে এখানে এটা গেল। এবার আমরা বেন্ডিং মোমেন্টটা যেহেতু ক্যালকুলেট আমরা শুরু করছি ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে আমরা হিসাব করতে করতে বাঁ দিকে আসব। এবার আমরা প্রথমে এই বি বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে বি বিন্দুতে বেন্ডিং মোমেন্ট MB = 0 হবে। MB = 0 হবে কারণ এই বি বিন্দুতে যেহেতু বি বিন্দুর সাপেক্ষে মোমেন্টে নেওয়া হচ্ছে তাহলে ফোর্স যেটা আছে W/2 হচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা 0 হয়ে যাচ্ছে। যেহেতু মোমেন্ট ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই জন্য বি বিন্দুতে MB = 0 হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা সি বিন্দুতে যেটা দাঁড়াচ্ছে, সি বিন্দুতে বেন্ডিং মোমেন্ট দাঁড়াচ্ছে। এবার সি বিন্দু বি এর থেকে সিতে যখন যাচ্ছি এইখানে আমরা ফোর্স কয়টা পাচ্ছি, এখানে আমরা ফোর্স পাচ্ছি দুইটা ফোর্স পাচ্ছি, একটা বি বিন্দুতে একটা সি বিন্দুতে। এখানে সি বিন্দুর রেসপেক্টে যেহেতু আমরা মোমেন্টে নিচ্ছি তাহলে
এই মোমেন্টটা আমরা পাচ্ছি ভ্যালুটা। এবার এটা হচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য পজিটিভ সিম্বল নেব। তাহলে এখানে ডিস্টেন্সটা বি থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে L/2। তাহলে এইখানে বেন্ডিং মোমেন্ট আমরা পাচ্ছি W/2 ইন্টু L/2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি WL/4। WL/4 পেলাম সি বিন্দুতে, বেন্ডিং মোমেন্ট সি, অর্থাৎ MC ইজিক্যাল টু WL/4। এবার চলে যাব আমরা এ বিন্দুতে। তার আগে বলি, সি বিন্দুতে যে মোমেন্টটা আসছে সেটা ডিস্টেন্স 0 হবে, জন্য ওটা হিসেবের মধ্যে আসলো না। এবার বি থেকে আপ টু সি না, বি থেকে আপ টু এ পর্যন্ত আমরা ক্যালকুলেট করব। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি, এখানে এই আমরা পাচ্ছি বি বিন্দুতে একটা ফোর্স, সি বিন্দুতে একটা ফোর্স, এ বিন্দুতে একটা ফোর্স। তাহলে যেহেতু আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে এ বিন্দুর থেকে এই বি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে শুধু এল। তাহলে এই যে বি বিন্দুতে যেই ফোর্সটা আছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য এটা পজিটিভ। তাহলে এইটার আমরা বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি এই W/2 ইন্টু এল, তার মানে WL/2। এবার সি বিন্দুতে যেটা পাচ্ছি এটা ক্লকওয়াইজ, এটা নেগেটিভ হবে। এবার এটার ভ্যালুটা পাচ্ছি আমরা এই W/L/2, ঠিক আছে, W/L/2। তাহলে এটা হিসাবটা আমরা পাচ্ছি, একটা পাচ্ছি এই এ বিন্দুতে W-W/2 পেয়ে গেলাম। তাহলে গেল কোথায়, হ্যাঁ এখানটায় বেন্ডিং মোমেন্ট যেটা আমরা পাচ্ছি দুটায়, হ্যাঁ দুটায় WL/2 মাইনাস WL/2, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে বেন্ডিং মোমেন্টের যেটা আমরা ভ্যালু পেলাম, বি বিন্দুতে 0, সি বিন্দুতে হচ্ছে WL/4, এ বিন্দুতে হচ্ছে 0। এবার আমরা সবিতে চলে যাই। এবারে এখানে বেন্ডিং মোমেন্ট কী আছে, 0 আছে আর পজিটিভ আছে, তাহলে উপরের দিকে জায়গা লাগবে। এবার এই রেফারেন্স লাইনটা নিচে নিলাম, প্রজেকশন লাইন টানলাম ABC থেকে টেনে নিলাম। এবার বেন্ডিং মোমেন্ট আঁকা হলো। এবার এখানে WL/4, এখানে বি বিন্দুতে 0, সি বিন্দুতে WL/4 এই পয়েন্টটা, এবার এ বিন্দুতে আবার 0। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো। এবার এখানে যদি আমরা এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট শুরু এবং শেষে সবসময় 0 হবে। এই যে এখানে কার্ভটা 0-তে নামছে, এখানেও কার্ভটা 0-তে নামছে, এখানে ম্যাক্সিমাম। এবার ম্যাক্সিমাম কোথায় হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ঠিক সি বিন্দুতে সিম্বল সাইন চেঞ্জ করছে, ঠিক অর্থাৎ শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় হলো। এবার আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টে বলা হয়েছে এই ডব্লুটা, পরের পার্টে বলা হয়েছে এই ডব্লুটা, পরের পার্টে বলা হয়েছে এই ডব্লু লোডটা, এটা যদি পয়েন্ট লোড, কনসেন্ট্রেটেড লোড না হয়ে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লু পার ইউনিট লেন্থ হয়, তাহলে সেক্ষেত্রে ACBM ডায়াগ্রামটা কী হবে। এবার টোটাল লেন্থটাকে আমরা ধরে নিয়েছি এল। এবার যেহেতু লোডটা হচ্ছে ডব্লু পার ইউনিট লেন্থ, তাহলে ডব্লুকে যদি আমরা এল দিয়ে গুণ করি, টোটাল লোডটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এবার টোটাল লোডটা বিমের মাঝখানে কাজ করবে ও বিন্দুতে হলো।
এবার যেহেতু ও বিন্দুতে কাজ করবে, এক্ষেত্রে আগের মতো আমাদের এখানে নতুন করে এই যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, ফার্স্ট এসে বিম ডায়াগ্রাম হিসাব করার আগেই আমাদের হিসাব করে নিতে হবে কী বলে এটা, সাপোর্ট রিয়াকশান। তো সাপোর্ট রিয়াকশান আগের মতোই এখানে এই ডব্লু এলটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। এই যে এখানে দেখানো হয়েছে আর এ ইজ ইকাল টু আর বি ইজ ইকাল টু WL/2 হয়ে গেল। এবার এখানে আমাদের বের করতে হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার আগে এইখানে আমরা একটা অন্য পদ্ধতিতে যাব। এইখানে আমরা এই যেহেতু ইউডিএল আছে, ইউডিএলের ক্ষেত্রে এই সি একটা বিন্দু কল্পনা করা হলো, বি থেকে এক্স দূরত্বে সি একটা বিন্দু কল্পনা করা হলো। এবার সি বিন্দুতে বেন্ডিং মোমেন্টটা দাঁড়াবে -WL/2 + WX হলো। এইখানে এক্স এর ভ্যালুটা দাঁড়াবে 0 থেকে এল পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। এই 0 থেকে এক্স এর ভ্যালুটা দেখানো হয়েছে, এক্স গ্রেটার দেন ইজ ইকাল টু 0, লেস দেন ইজ ইকাল টু এল। এবার এখানে এই বি বিন্দুতে এক্স এর ভ্যালুটা 0 হবে, যদি 0 হয় তাহলে বি ইজ ইকাল টু পাচ্ছি আমরা -WL/2। আর এখানে এ বিন্দুতে আমরা শিয়ার ফোর্সের ভ্যালুটা পাবো, এ বিন্দুতে এক্স এর মান দাঁড়াবে এল, তাহলে সেখানে আমরা পাচ্ছি শিয়ার ফোর্স FA ইজ ইকাল টু WL/2, এটা পজিটিভ। এবার এখানে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে চলে যাব। এবার শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা দেখি, তো শিয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে যেটা আমরা পাচ্ছি, এই ছবিটা পাচ্ছি, এটা হচ্ছে -WL/2, এটা +WL/2, এটা হচ্ছে রেফারেন্স লাইন। তো এখানে হচ্ছে কি, এখানে এটা ম্যাক্সিমাম থেকে এই সি বিন্দু থেকে 0 হলো, 0 হওয়ার পর না মিনিমাম থেকে 0 হলো, নেগেটিভ থেকে 0 হয়ে গেলো, হয়ে আবার বাড়তে বাড়তে পজিটিভ গিয়ে ম্যাক্সিমাম হয়ে WL/2, তার মানে +WL/2। আর এদিকে হচ্ছে এ বিন্দুতে হচ্ছে +WL/2 ম্যাক্সিমাম, আর বি বিন্দুতে আমরা পাচ্ছি -WL/2। এটা গেলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওই ডান দিক থেকে যদি আমরা ক্যালকুলেট করতে করতে আসি, এটাও আমরা একইভাবে পাবো। এখানে আমরা এই সি বিন্দুতে বি থেকে এক্স দূরত্বে সি একটা বিন্দু কল্পনা করে আমরা যেটা পাচ্ছি MC ইজ ইকাল টু WL/2 ইন্টু এক্স মাইনাস WX²/2। এবার এখানে যদি আমরা এক্স এর মানটা আগের মতো করে বসাই, যেমন বি বিন্দুতে তাহলে দাঁড়াচ্ছে এক্স এর মান 0 দাঁড়াচ্ছে, এক্স এর মান যদি 0 দাঁড়ায় তাহলে এইখানে বি বিন্দুতে বেন্ডিং মোমেন্ট আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করলেও 0 পাবো, এখানে 0 পেলাম। এবার এ বিন্দু যেটা আছে, এ বিন্দুতেও আমরা যেটা পাবো ম্যাথমেটিক্যালি 0 পাবো, কারণ এইখানে যদি আমরা এল বসাই, এখানে এল বসাই, তাহলে হচ্ছে কি WL²/2 -WL²/2 হবে, হলো। এবার এই মাঝখানে যে বিন্দুটা আছে ও বিন্দুটা যেটা দাঁড়াবে, ও বিন্দুতে এক্স এর মানটা আমরা যেটা পাবো L/2 পাবো। তাহলে এইখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে পাচ্ছি WL²/4 -WL²/8 পাচ্ছি। তাহলে এইখানে ক্যালকুলেট করে এই ও বিন্দুতে অর্থাৎ মিড পয়েন্টে যেটা আমরা পাবো বেন্ডিং মোমেন্ট M0তে যেটা না MOতে যেটা পাবো WL²/8। এবার এখানে বেন্ডিং মোমেন্ট আগের মতো আমরা পাচ্ছি কি 0 পাচ্ছি আর পজিটিভ পাচ্ছি,
তাহলে উপরের দিকে জায়গা লাগবে, উপরের দিকে জায়গা থাকলো। এবার এক্ষেত্রে অর্থাৎ ইউডিলের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কার্ভ যেটা আছে, বেন্ডিং মোমেন্ট একটা কার্ভ হবে, এটা স্ট্রেট লাইনে যাবে না, কার্ভ হবে, এখানে দেখা যাচ্ছে কার্ভ। এবার এখানেও যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, এটার ক্ষেত্রেও বেন্ডিং মোমেন্ট শুরু এবং শেষে অর্থাৎ উভয় প্রান্তে 0 হবে বেন্ডিং মোমেন্টের মান, এবং বেন্ডিং মোমেন্টে ম্যাক্সিমাম হবে শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করেছে সেখানে ম্যাক্সিমাম হবে। হলো, তাহলে এই প্রশ্নের উত্তর গেল। এবার পরবর্তী প্রশ্ন কি আছে আমরা সেইখানটায় চলে যাই। এবার দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করলাম। 8-এর এ হলো, বি হলো। এবার চলে যাব আমরা 8-এর সিতে। 8-এর সিতে যেটা বলা হয়েছে যে কোনো দুটির সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে 3টে দেওয়া আছে, কাঠিন্য, কাপলিং আর ক্যাম্প ফলোয়ারের উপর টিকা লিখতে বলা আছে। এবার যাক দেখা যাক এখানে কী লেখা আছে। তার আগে একটা কথা বলে নেই, এর আগে আমি বলেছি কোনো একটা কিছু ডিসক্রিপশান বা শর্ট নোট যাই লিখি না কেন, সেটা লিখতে গেলে আমরা এখানে ভাষায় লিখতে পারি। ভাষা হচ্ছে লেখার ভাষা, আর একটা হচ্ছে পিকচার বা ছবিও হচ্ছে কোনো কিছু প্রকাশ করার একটা ভাষা বা মাধ্যম। এবার আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেন কোথায় গেল? লাস্ট কোশ্চেন এসে গেছি। এবার প্রথমে আমরা পাচ্ছি হার্ডনেস কথাটাকে বাংলায় বলা হচ্ছে কাঠিন্য। হার্ডনেস হলো, যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে হার্ডনেস হচ্ছে কোনো বস্তুর উপর সহজে দাগ কাটা যায় না, সহজে দেবে যাবে না, কোনো ক্র্যাশ মার্ক পড়বে না, বা আঘাত করলে কোনো বিকৃতি অত সহজে হবে না। যে ধর্মের জন্য এটা হচ্ছে সেই ধর্মটাকে বলা হচ্ছে হার্ডনেস। যেমন সীসার সে একটা লোহার যে ব্লক স্ল্যাব, সেটার কাঠিন্য অনেক বেশি হবে। এবার চলে যাই কাপলিং। এবার কাপলিংটা কি? কাপলিং হচ্ছে একটা যন্ত্র বা ব্যবস্থা যার মাধ্যমে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করার জন্য দুটো শ্যাফটকে কানেক্ট বা সংযুক্ত করার একটা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে কাপলিং। এবার এই কাপলিং, এটা বিভিন্ন ধরনের কাপলিং হয়, যেমন শ্যাফট কাপলিং, বিম কাপলিং, বেলোস কাপলিং, বেল্ট কাপলিং ইত্যাদি অনেক ধরনের কাপলিং হয়। তো কাপলিংয়ের ছবিটা এখানে দেওয়া হয়নি যদিও, যাক। এবার বলা হচ্ছে ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম। এবার ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম, এদের দুটা একসঙ্গে একটা সেট হিসেবে কাজ করবে। অর্থাৎ ক্যাম না থাকলে ফলোয়ার যে কাজটা, ক্যাম না থাকলে ফলোয়ারটাকে মানে ক্যাম যদি না থাকে তাহলে ফলোয়ারে যে মোশনটা যাবে সেটা আমরা পাবো না। এবার যাক একসঙ্গে ক্যাম অ্যান্ড ফলোয়ারের যেটা কাজটা হচ্ছে ঘূর্ণন গতি অর্থাৎ রোটেশনাল মোশনটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করা, এটি হচ্ছে ক্যাম অ্যান্ড ফলোয়ার সেটের কাজ। এবার ক্যাম অ্যান্ড ফলোয়ার সেটের যেটা আছে এটার বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, যেমন রেডিয়াল ক্যাম অ্যান্ড ফলোয়ার, সিলিন্ড্রিক্যাল ক্যাম অ্যান্ড ফলোয়ার, লিনিয়ার ক্যাম অ্যান্ড ফলোয়ার, আবার বলছে অসিলেটর ক্যাম অ্যান্ড ফলোয়ার। এবার আলোচনা মোটামুটি হয়ে গেল, তাও আরেকবার বলছি। ক্যামটা কি? ক্যাম হচ্ছে একটা চাকা। এমনি নর্মাল চাকায় কি হয়, এমনি নর্মাল চাকায় যেটা শ্যাফটটা সেন্টারে থাকে, কিন্তু ক্যামের ক্ষেত্রে সেটা সেন্টারে থাকে না, সেন্টার থেকে সামান্য ডিস্টেন্সে অফসেট করে থাকবে, এটাই হচ্ছে ক্যাম। তাহলে সকলকে ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসের আলোচনায়।